গুড মর্নিং ক্লাস। আমি তোমাদের ভূগোলের সুমন স্যার। আগের দিন আমরা ভূগোলের এই পশ্চিমবঙ্গ যে তোমাদের চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে পড়া শুরু করেছিলাম। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি আজকে আমরা পড়ব, কিন্তু তার আগের দিন আমরা পশ্চিমবঙ্গের সীমানা, অবস্থান, পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক দিক সেগুলো আলোচনা করেছিলাম। আজকে তাহলে আমরা শুরু করি ভূপ্রকৃতি দিয়ে। স্টুডেন্টস, এবারে আমরা জানবো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কে। আচ্ছা, এই ভূপ্রকৃতি সম্পর্কে জানার আগে আমাদের ভূপ্রকৃতি এই শব্দটা বা বিষয়বস্তুটা কি সেটা আমাদের জেনে নেওয়া কিন্তু খুব দরকার। ভূপ্রকৃতি অর্থাৎ কোনো জায়গার উঁচু বা কোনো জায়গা নিচু বা কোনো জায়গা খাড়া ঢালযুক্ত, অর্থাৎ তার অবস্থানটা কেমন, সেটা কিন্তু হচ্ছে এক কথায় বলবো ভূপ্রকৃতি। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো এই পড়ার সময়, দেখবে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য যেখানে কিন্তু হিমালয় ও সমুদ্র দুটোই কিন্তু আমাদের রাজ্যকে ছুঁয়ে রয়েছে। তাই আমরা আমাদের রাজ্যটিকে কি বলবো, আসমুদ্র হিমাচলও বলে থাকি। ঠিক আছে? এই যে রাজ্য পশ্চিমবঙ্গ, এর পশ্চিমে রয়েছে অতি প্রাচীনকালের মালভূমির অংশ, আর উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চল আর মালভূমি যদি আমরা বাদ দেই, তাহলে বাকি যে অংশটা সেটা কিন্তু পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা বদ্বীপের অন্তর্গত। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? গঙ্গা বদ্বীপ। তাহলে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি কিন্তু অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের জানতে হবে। আচ্ছা, তাহলে তোমরা আমাকে কেউ বলো যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি বা কি কি? হ্যাঁ, ঠিক বলেছো, উত্তরের পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল। আচ্ছা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পরের স্লাইডে আলোচনা করব। দেখো স্টুডেন্ট, ভূতাত্ত্বিক বৈচিত্র্য, ভূমিরূপের ভাস্কর্য ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? কি কি তিনটে? উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল এবং তিন, সমভূমি অঞ্চল। আচ্ছা সৌভিক, তুমি বলো যে উত্তরের পার্বত্য অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর দিকে রয়েছে এমন দুটি জেলার নাম। ভেরি গুড, দার্জিলিং, আলিপুরদুয়ার, তাই তো? বাহ। আচ্ছা, সায়ন তুমি বলো পশ্চিমের মালভূমি অঞ্চল, মালভূমি অঞ্চলে দুটি জেলার নাম। পুরুলিয়া, বাঁকুড়া, ভেরি গুড। আর সমভূমি অঞ্চল কিন্তু অনেকটা অংশ জুড়ে রয়েছে, যেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত অঞ্চল নিয়ে কিন্তু আমাদের এই সমভূমি অঞ্চল গঠিত। ঠিক আছে? এবারে এই যে তিনটি প্রধান প্রধান ভাগ, এই প্রধান ভাগের প্রথমটি নিয়ে আমরা কিন্তু পরের স্লাইডে আলোচনা করব, অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল নিয়ে কিন্তু আমরা বিস্তারিত জানব। দেখো স্টুডেন্টস, এবার আমরা জানবো উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে। আগে আমাদের জানতে হবে এই উত্তরের পার্বত্য অঞ্চলগুলো কোন কোন স্থান জুড়ে অবস্থান করছে। পশ্চিমবঙ্গের একেবারে উপরের দিকে, অর্থাৎ উপরের দিকে শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার উত্তরের সামান্য অংশ নিয়ে কিন্তু এই উত্তরের পার্বত্য অঞ্চল আমাদের তৈরি হয়েছে। আচ্ছা, এই উত্তরের পার্বত্য অঞ্চলের নাম কিন্তু আরো একটা নামে কিন্তু আমরা ডাকি, সেই নাম হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল। দার্জিলিং হিমালয়ের অন্তর্গত হওয়ায় একে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলও বলা হয়। এই যে উত্তরে পার্বত্য অঞ্চল, এর উৎপত্তিও কিন্তু একটা ইতিহাস রয়েছে। এই উত্তরে পার্বত্য অঞ্চল টারশিয়ারি যুগে কিন্তু টেথিস সাগর নামে একটা সাগর ছিল, যেই সাগর সমেত কিন্তু সমস্ত হিমালয়ের উত্থান ঘটে। পরবর্তীকালে অসংখ্য নদী এই পর্বতের ওখানে সৃষ্টি হয়েছে এবং জালের মতো ছড়িয়েছে, এবং এই পর্বতের অংশগুলিকে নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বন্ধুর ভূপ্রকৃতির সৃষ্টি হয়েছে। তাহলে এবার আমরা জানবো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চলের ভূমিরূপটা কেমন। তার আগে তোমরা আমাকে বলো যে পর্বত কাকে বলে। তোমরা নিশ্চয়ই এটা আগে পড়ে এসেছো, পর্বত কাকে বলে। গুড বয়। তাহলে পর্বত কাকে বলে? 600 মিটারের উচ্চতা সম্পন্ন বেশি ভূমিরূপকে আমরা পর্বত বলি, তাই তো? দেখো, প্রথম পয়েন্ট, এটি পশ্চিমবঙ্গের উচ্চতম অঞ্চল। সমগ্র পশ্চিমবঙ্গের তুলনায় এই উত্তরের পার্বত্য অঞ্চল কিন্তু সব থেকে উঁচু জায়গা। এর উচ্চতা কত? উচ্চতা 600 থেকে কিন্তু 3000 মিটার। দুই, অঞ্চলটি উত্তর থেকে দক্ষিণ দিকে ঢালু এবং নবীন ভঙ্গিল পর্বত বা পূর্ব হিমালয়ের অংশ। নবীন ভঙ্গিল পর্বত মানে
ভঙ্গিল পর্বত কিন্তু দু ধরনের হয়, এক নবীন ভঙ্গিল পর্বত আর এক হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। আমাদের হিমালয় কিন্তু নবীন ভঙ্গিল পর্বতেরই একটি উদাহরণ। আর প্রাচীন যদি বলি, আরাবল্লী পর্বত কিন্তু প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। আর আমাদের এই হিমালয়টা কিন্তু নবীন ভঙ্গিল, তাই এখানে আমরা বলছি নবীন ভঙ্গিল পর্বত পূর্ব হিমালয়ের অংশ কিন্তু এই উত্তরের পার্বত্য অঞ্চল। ৩, ভূগঠনিক দিক থেকে এটি পশ্চিমবঙ্গের নবীনতম অঞ্চল। অর্থাৎ ভূগঠনিক মানে ভূগঠনিক যে ভূমি তৈরি হয়েছে সমগ্র পশ্চিমবঙ্গের তুলনায় এই অঞ্চলটা কিন্তু অনেক নবীনতম, অর্থাৎ নতুন। আর কি বৈশিষ্ট্য হতে পারে? বন্ধুর ভূভাগ। বন্ধু ভূভাগ মানে উঁচু নিচু ভূভাগ, খাড়া ঢালযুক্ত। দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটা পর্বতের ছবি, সেখানে উঁচু নিচু খাড়া ঢালযুক্ত রয়েছে ভূমিভাগ বন্ধুর, গভীর গিরিখাত, ঠিক আছে, তীক্ষ্ণ শৈলশিরা অঞ্চলটির প্রধান ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। আর এই উত্তরে পার্বত্য অঞ্চলে একটা নদী রয়েছে, যে নদীর নাম হচ্ছে তিস্তা নদী। এই তিস্তা নদী কিন্তু দুটো দিক আছে, একটা পূর্ব দিক, একটা পশ্চিম দিক। এই উত্তরের পার্বত্য অঞ্চলকে কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়, একটা পূর্বাংশ আর একটা হচ্ছে পশ্চিমাংশ। এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু পরবর্তী স্লাইডে বিস্তারিত আলোচনা করব। তাহলে স্টুডেন্ট, আমরা কিন্তু আগেই আলোচনা করলাম যে উত্তরের পার্বত্য অঞ্চলকে তিস্তা নদী দুটি ভাগে ভাগ করেছে, এক তিস্তার পশ্চিমাংশ ও দুই তিস্তার পূর্ব অংশ। তাই তো, দেখো এখানে তিস্তার নদীখাতের উপর ভিত্তি করে উত্তরে পার্বত্য অংশের ভূপ্রকৃতিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথমেই আসবো তিস্তা খাতের পশ্চিমাংশ। তিস্তা খাতের পশ্চিমাংশটা কিন্তু একেবারে উপরের দিকে, অর্থাৎ একেবারে উত্তরের দিকে, ঠিক আছে। সিঙ্গালীলা ও দার্জিলিং শৈলশিরা কিন্তু এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য, বা এই সিঙ্গালীলা ও দার্জিলিং শৈলশিরা নিয়ে কিন্তু এই অঞ্চলটা, পুরো অঞ্চলটা গঠিত। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু এখানে অবস্থিত। এছাড়া সবরগ্রাম, ফালুট ও টাংলু শৃঙ্গ কিন্তু অবস্থিত। আচ্ছা স্টুডেন্ট, তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু স্থান বা পশ্চিমবঙ্গের সব থেকে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে তোমরা কি বলবে? সান্দাকফু। ভেরি গুড। এছাড়া কিন্তু ফালুট, সবরগ্রাম এগুলোও রয়েছে, কিন্তু এগুলোর উচ্চতা অতটা নয়, সব থেকে উঁচু বেশি কিন্তু সান্দাকফু। মাঝখানে রয়েছে বিখ্যাত টাইগার হিল। টাইগার হিল বিখ্যাত কেন বলো? তোমরা কেউ কখনো দার্জিলিং এ ঘুরতে গেছো? তুমি গেছো। তাহলে দার্জিলিং টাইগার হিলে কি দেখতে পাওয়া যায়? সবাই টাইগার হিলে যায় কেন? ভেরি গুড, সূর্যোদয় দেখতে। কারণ দার্জিলিং টাইগার হিল থেকে কিন্তু সূর্যোদয় দেখতে অসাধারণ লাগে, তাই তো। এই টাইগার হিলের কাছেও কিন্তু আরো দুটো উচ্চভূমি রয়েছে, এক ঘুম পাহাড় আর দুই মণিমোহনজন শৈলশর। ঘুম পাহাড়ের কথা মনে বললে আমাদের প্রথমেই মনে পড়ে যে পৃথিবীর সব থেকে উচ্চতম রেল স্টেশন, সেই স্টেশনের নাম কি? ঘুম স্টেশন, তাই তো। সেটা কিন্তু এই ঘুম পাহাড়ের উপরই অবস্থিত। আর এই মণিভাঞ্জন শৈলশিরা, এই মণিভাঞ্জন থেকে কিন্তু আমরা শান্তিকাপুর দিকে রওনা হই, ঠিক আছে। এবার ২ নম্বরে আসবো তিস্তা খাতের পূর্ব অংশ। পূর্ব অংশ অর্থাৎ এই উত্তরের যে পার্বত্য অঞ্চল তার নিচের অংশটা। গড় উচ্চতা কিন্তু এখানে তুলনামূলক কম। আমি প্রথমেই বলেছি যে তিস্তার পশ্চিম অংশের উচ্চতা একটু বেশি, এবং পূর্ব অংশের উচ্চতা কিন্তু অনেকটাই কম। দূরপিনদারা ও চুলা এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। দূরপিনদারা আর চুলা দুটি শৃঙ্গ এখানকার, দুটো শৈলশিরা রয়েছে, সেই শৈলশিরা দুটি কিন্তু এখানকার বিখ্যাত শৈলশিরা। এই দূরপিনদারা পাহাড়ের উপরে বা পর্বতের উপরে যে ঋষিলা রয়েছে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে তিস্তা খাতের পূর্ব অংশের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু এই দূরপিনদারার ঋষিলা। এটাও কিন্তু একটা শর্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। আর রয়েছে কি? আলিপুরদুয়ার জেলার উত্তরে রয়েছে অনুচ্চ বক্সা ও জয়ন্তী পাহাড়। সবাই বক্সা ও জয়ন্তী পাহাড়ের নাম শুনেছ আশা করি, কারণ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ অভয়ারণ্যের নাম কিন্তু বক্সা, তাই তো। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? উত্তরে পার্বত্য অঞ্চল সম্পর্কে বিস্তারিত জানলাম। প্রধান নদী উত্তরের তিস্তা জানলাম, এবং তিস্তা নদী দুটো ভাগে ভাগ করেছে উত্তরে পার্বত্য অঞ্চলকে, এবং কোন কোন জেলা নিয়ে এই উত্তরে পার্বত্য অঞ্চল গঠিত সেটা কিন্তু আমরা জানলাম। এরপরে আমরা আসবো মালভূমি অঞ্চল সম্পর্কে। আমরা দ্বিতীয়তে আসছি যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। মালভূমি অঞ্চল জানার আগে আমি জানতে হবে যে মালভূমি অঞ্চল কাকে বলে। ঠিক আছে, দেখো আশেপাশের অঞ্চলের তুলনায় বা আশেপাশের জায়গার তুলনায় হঠাৎ করে উঁচু জায়গা, সেই উঁচু কত উঁচু হবে? ৩০০ মিটারের কিন্তু বেশি উঁচু হতে হবে। সেরকম খাড়া ঢালযুক্ত ভূমিরূপকে আমরা কি বলবো? মালভূমি। মালভূমির উপরেরটা কিন্তু সমতল হতে পারে, কিন্তু মালভূমির যে বাহ্যিক বা বাইরের অংশটা সেটা কিন্তু খাড়া ঢালযুক্ত সবসময়ই হয়, ঠিক আছে।
তা আমাদের এই পশ্চিমবঙ্গে যে পশ্চিমের মালভূমি রয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে, তাই পশ্চিমের মালভূমি অঞ্চল হিসেবে এটা কিন্তু বিখ্যাত। আচ্ছা, পশ্চিমের যে মালভূমি অঞ্চল সেগুলো কোন কোন জেলাগুলো নিয়ে গঠিত হয়েছে সেটা জানবো আমরা। কোন কোন জেলা? পুরুলিয়া, সমগ্র পুরুলিয়াটাই কিন্তু মালভূমি অঞ্চলের অন্তর্গত। ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলা এবং পশ্চিম মেদিনীপুর, এছাড়া বাঁকুড়া ও বীরভূম জেলা কিন্তু পশ্চিমাংশ এই মালভূমির অন্তর্গত। প্রধানত মালভূমিটা প্রাচীন গ্রানাইট ও নিজ শিলা দিয়ে কিন্তু গঠিত হয়েছে। উঁচু নিচু রয়েছে প্রচুর এবং ঢেউ খেলানো এবং সমতল ভূমিভাগও পাহাড়ের উপরের দিকে কিন্তু রয়েছে। যদি আমরা এই উত্তরে মালভূমি অঞ্চলের উৎপত্তি আলোচনা করি, এই অঞ্চলটা কিন্তু ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্তর্গত। ছোটনাগপুর মালভূমি একটা বিখ্যাত মালভূমি যেখানে প্রচুর পরিমাণে খনিজ ভাণ্ডার পাওয়া যায়, তাই ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কিন্তু এই ছোটনাগপুর মালভূমিকে। সেই ছোটনাগপুর মালভূমির অংশ কিন্তু আমাদের এই পশ্চিমের মালভূমি অঞ্চল। ঠিক আছে স্টুডেন্ট? আর এই কোটি কোটি বছর ধরে এই মালভূমি অনুচ্চ মালভূমি বা সমপ্রায় ভূমিতে কিন্তু পরিণত হয়েছে ক্ষয় কাজের ফলে। ঠিক আছে? কার দ্বারা ক্ষয় করবে? বায়ুর দ্বারা ক্ষয় করবে। এটা আগে হয়তো সুউচ্চ একটা পর্বত বা পাহাড় ছিল, কিন্তু ধীরে ধীরে সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমি, সমপ্রায় ভূমিতে বা মালভূমিতে পরিণত হয়েছে। বৃষ্টির দ্বারা ক্ষয় হতে পারে, হিমবাহের দ্বারা ক্ষয় হতে পারে, বায়ুর দ্বারা ক্ষয় হতে পারে, এইভাবে কিন্তু এটা মালভূমিতে পরিণত হয়েছে। এবারে এই পশ্চিমের যে মালভূমি অঞ্চল, সেই মালভূমি অঞ্চলের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। এই যে মালভূমি অঞ্চল, এই মালভূমি অঞ্চলের ভূমির ঢাল কিন্তু পশ্চিমবঙ্গে যে রয়েছে মালভূমি, সেই মালভূমির ঢাল কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে। ঠিক আছে? আর আমাদের এই পশ্চিমের মালভূমি অঞ্চলের গড় উচ্চতা 150 থেকে 200 মিটারের মধ্যে। ঠিক আছে? কি কি পাহাড় রয়েছে বিখ্যাত পশ্চিমের মালভূমি অঞ্চলে? কেউ বলো আমাকে। অনেক পাহাড়ই তোমরা নাম শুনেছো বা জানো। ভেরি গুড। শুশুনিয়া পাহাড়, মামা ভাগ্নে পাহাড়, তাই তো? আর পুরুলিয়ায় একটা বিখ্যাত পাহাড় পাহাড় রয়েছে, তার নাম কি বল? অযোধ্যা পাহাড়। ভেরি গুড। তাহলে আমরা জানি কোন কোন জেলাতে কোন কোন পাহাড় রয়েছে। দেখো, পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় রয়েছে, পাখি পাহাড় রয়েছে, বাঘমুন্ডি রয়েছে, পাঞ্চেত পাহাড়ও কিন্তু পুরুলিয়াতে অবস্থিত। বাঁকুড়া জেলায় কি বিখ্যাত? শুশুনিয়া পাহাড় এবং বিহারীনাথ পাহাড় কিন্তু বাঁকুড়ায় রয়েছে। আচ্ছা, ঝাড়গ্রামের বেলপাহাড়ি পাহাড় আর ঠাকুরান পাহাড় কিন্তু বিখ্যাত। সবাই আমরা বেলপাহাড়ির নাম শুনেছি অনেক, সেটা কিন্তু ঝাড়গ্রামে অবস্থিত। বীরভূম জেলায় মামা ভাগ্নে প্রভৃতি এখানকার পাহাড়। তাহলে বীরভূমের একটা বিখ্যাত পাহাড় যদি পরীক্ষায় আসে, মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? তোমরা কি বলবে? মামা ভাগ্নে পাহাড় অবস্থিত বীরভূমে। আর এই সমগ্র পশ্চিমের মালভূমি অংশ যে রয়েছে, এই মালভূমির কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ যদি আমরা বলি, সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু, এখানকার বা পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, অর্থাৎ সবথেকে উঁচু জায়গা যদি পশ্চিমের মালভূমি অঞ্চল হয় সেটা হচ্ছে গোর্গাবুরু। ঠিক আছে স্টুডেন্ট? এবারে এর পরে স্লাইডে আমরা তৃতীয় ধাপ অর্থাৎ পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। দেখো স্টুডেন্ট, এখন আমরা জানবো যে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল সম্পর্কে। তার আগে জানতে হবে সমভূমি কাকে বলে। দেখো, কোনো নিচু, সমতল বা বিস্তীর্ণ ভূভাগকে কিন্তু আমরা এক কথায় কি বলবো? সমভূমি, তাই তো? এবং সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু খুব কাছাকাছি হতে হবে। 300 মিটারের বেশি কিন্তু উঁচু হলে তাকে সমভূমি আমরা বলবো না, 300 মিটারের নিচু হতে হবে। আর সমভূমি কোথাও কোথাও ঢেউ খেলানো হতে পারে, আবার কোথাও উপরিভাগ সমতলও হতে পারে। হুম। আর সমভূমি কিন্তু পৃথিবীর প্রায় প্রতিটা দেশেই কিন্তু সমভূমি কম বেশি রয়েছে। আর এই সমভূমি তৈরি হয়েছে কিভাবে? সমভূমি কিন্তু নদীর পলি সঞ্চয়ের পরে, দীর্ঘদিন ধরে কোটি কোটি বছর ধরে নদীর পলি সঞ্চয়ের ফলে কিন্তু এই সমভূমি সৃষ্টি হয়েছে। যার ফলে কিন্তু সমভূমিতে প্রচুর লোকজন বসবাস করে। তার কারণ কি? এখানে চাষবাস ভালো হয়, তারপরে যাতায়াতের সুযোগ সুবিধা রয়েছে, তাই তো? তাই কিন্তু সমভূমিতে কিন্তু সব থেকে বেশি মানুষ বসবাস করে এই সমভূমি অঞ্চলে। এবারে আমরা পশ্চিমবঙ্গের যে সমভূমি অঞ্চল, সেই অঞ্চলগুলি কোন কোন অংশ নিয়ে গঠিত সেটা কিন্তু আমরা জানবো। ঠিক আছে? দেখো, উত্তরে পার্বত্য অঞ্চল আর পশ্চিমে মালভূমি অঞ্চল, এই দুটি অঞ্চল আমরা পড়ে এসেছি আগে। এই দুটি অঞ্চল বাদ দিলে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গই সমভূমি অঞ্চল। ঠিক আছে? তার মধ্যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, সরি, তোমার নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, এগুলো কিন্তু সবই সমভূমি অঞ্চলের মধ্যে পড়ছে। আচ্ছা, এই সমভূমি অঞ্চলের কিন্তু বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে কিন্তু আবার
একে 5টা ভাগে ভাগ করা যায়। পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলকে কিন্তু আবার 5টা ভাগে ভাগ করতে পারছি। সেটা কি কি? দেখো, প্রথমে আমরা আসবো তরাই ও ডুয়ার্স সমভূমি। তরাই আর ডুয়ার্স সমভূমি। দ্বিতীয় আসবো উত্তরবঙ্গ সমভূমি। উত্তরবঙ্গ সমভূমিকে কিন্তু আবার 3টে ভাগে ভাগ করা যায়। কি কি? বারেন্দ্র ভূমি, তাল আর হচ্ছে দিয়ারা। নাম্বার 3 কি আসছে? রাঢ় সমভূমি। আর নাম্বার 4 বদ্বীপ সমভূমি। বদ্বীপ সমভূমি মানে, হ্যাঁ, নদীর দ্বারা বিচ্ছিন্ন হয়ে যে দ্বীপ সৃষ্টি হয়েছে তাকে আমরা বলবো বদ্বীপ। আর এই বদ্বীপ সমভূমি কিন্তু 3টে ভাগ রয়েছে আবার। কি কি? সক্রিয় বদ্বীপ, পরিণত বদ্বীপ আর হচ্ছে মৃত বদ্বীপ। আর নাম্বার 5 রয়েছে উপকূলীয় সমভূমি অঞ্চল। ঠিক আছে? তাহলে এই যে 5টা ভাগ, সমভূমির যে 5টা ভাগ, এই ভাগগুলোই নিয়ে কিন্তু আমরা বিস্তারিত জানবো। ঠিক আছে? দেখো তাহলে প্রথমেই আসবো আমরা তরাই ও ডুয়ার্স সমভূমি সম্পর্কে। স্টুডেন্টস, আমরা যে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল পড়লাম, এই সমভূমি অঞ্চলের যে ভাগগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই আমরা পড়বো তরাই ও ডুয়ার্স সমভূমি সম্পর্কে। কোন কোন জেলা নিয়ে এই তরাই ও ডুয়ার্স সমভূমি অঞ্চল গঠিত হয়েছে? দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা, জলপাইগুড়ি জেলার অধিকাংশ এবং সমগ্র আলিপুরদুয়ার জেলা নিয়ে কিন্তু এই তরাই আর ডুয়ার্স কিন্তু গঠিত। এই তরাই ও ডুয়ার্সের যদি উৎপত্তি ভাবি আমরা বা উৎপত্তি বলতে যাই, তাহলে এটা কিন্তু একদম পর্বতের পাদদেশে, অর্থাৎ অর্থাৎ পর্বত যেখানে ঠিক শেষ হয়েছে তার নিচেই কিন্তু এই অংশটা অবস্থান করছে। যেহেতু পর্বতের নিচে অবস্থান করছে, তাই পর্বতের যে নদীগুলি রয়েছে সেগুলি কিন্তু প্রবল গতিতে নিচে নেমে আসছে, যার ফলে এগুলো উচ্চ গতিতে নদী ক্ষয়কাজ করে। সেই ক্ষয়কাজের ফলে নুড়ি, কাঁকড়, বালি ইত্যাদি কিন্তু পর্বতের পাদদেশে জমা করছে। জমা হয়ে বহু বছর ধরে জমা করেই কিন্তু এই তরাই ও ডুয়ার্স সমভূমিটা জন্ম হয়েছে বা সৃষ্টি হয়েছে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য যদি আমরা বলি, এই অঞ্চলে ভূপ্রকৃতি কিন্তু সমতল এবং গড় উচ্চতা 70 থেকে 175 মিটার। তিস্তা নদী আমরা আগেই পড়লাম। এই তিস্তা নদীরই কিন্তু দুটি অংশ রয়েছে এখানে। উত্তরে ওই তরাই ও ডুয়ার্স সমভূমির দুটি অংশ কিন্তু ভাগ করেছে এই তিস্তা নদী। পশ্চিমে রয়েছে তরাই আর পূর্বে রয়েছে ডুয়ার্স। তিস্তা নদীর পশ্চিম অংশের নাম তরাই। তরাই শব্দের অর্থ কিন্তু স্যাঁতস্যাঁতে বা ভেজা, যেটাকে আমরা বাংলায় বলবো ভেজা। এবং পূর্বাংশের নাম হলো ডুয়ার্স। আর ডুয়ার্স শব্দের একটা অর্থ রয়েছে। ডুয়ার্স শব্দের অর্থ হলো দরজা। আচ্ছা, দরজা কেন বলবো? কারণ ভুটানে যাওয়ার পথ কিন্তু এই ডুয়ার্সের উপর দিয়ে, ভুটান দেশ যাওয়ার পথ কিন্তু এই ডুয়ার্সের উপর দিয়েই। তাই ডুয়ার্সের অপর নাম কিন্তু দরজা। আচ্ছা, তাহলে স্টুডেন্টস তোমরা বলো যে উত্তরবঙ্গে আমরা প্রধান নদী, সেটা আমরা কি জানলাম? প্রধান নদী কি? তিস্তা। তিস্তা নদী কিন্তু দুটো অংশ ভাগ করেছে। ঠিক আছে? তরাই আর ডুয়ার্স। একটা তরাই আর একটা ডুয়ার্স। এই নিয়েই কিন্তু সেটা সমভূমি সৃষ্টি হয়েছে। একটা তিস্তার পশ্চিমাংশ যেটা তরাই নামে পরিচিত, এবং একটা তিস্তার পূর্বাংশ যেটা ডুয়ার্স নামে পরিচিত। এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা পারলে নোট ডাউন করে নিতে পারো। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা স্টুডেন্ট, এরপরে আমরা আসছি উত্তরবঙ্গের সমভূমি 2 নম্বর। দেখো, উত্তরবঙ্গের সমভূমিগুলি জলপাইগুড়ির দক্ষিণ অংশ, সমগ্র কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলা কিন্তু নিয়ে এই উত্তরবঙ্গ সমভূমি গঠিত। উত্তরবঙ্গের সমভূমি সৃষ্টি হয়েছে কিভাবে তার ইতিহাস যদি আমরা জানার চেষ্টা করি, প্রাচীনকালে কিন্তু ছোটনাগপুর মালভূমি আর ছিল আর একটা মালভূমি ছিল, সেটা হচ্ছে মেঘালয় মালভূমি। এই দুটি মালভূমির মাঝখানে কিন্তু ছিল একটা নিমজ্জিত অংশ বা নিচু জায়গা বা হ্রদ বা জলাভূমি বলতে পারো। অসংখ্য নদী কিন্তু এখানে এসে মিশেছে, এবং সেই নদীবাহিত পলি, নুড়ি, কাঁকড় ইত্যাদি জমা হয়েই কিন্তু এখানে সমভূমির সৃষ্টি হয়েছে। অর্থাৎ ওই যে জলাভূমিটা ছিল, সেই জলাভূমিটা বহু বছর ধরে ধরে সেটা কিন্তু নিমজ্জিত হয়েছে, এবং সেটা ভরাট হয়ে কিন্তু উত্তরবঙ্গের সমভূমির সৃষ্টি হয়েছে। যেহেতু অনেক নদী মালভূমি থেকে বয়ে এসছে, তাই ল্যাটেরাইট মাটি যে রয়েছে, ল্যাটেরাইট মাটি আর পলি মাটি, এই দুটি মাটির সংমিশ্রণের যে ঢিপি, সেটাও কিন্তু এই উত্তরবঙ্গের সমভূমিতে আমরা দেখতে পাই। ঠিক আছে? আর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী এই উত্তরবঙ্গের যে সমভূমি অঞ্চল, সেই সমভূমি অঞ্চলকে আমরা কিন্তু প্রধান আহ, 3টে ভাগে ভাগ করতে পারি। কি কি? তাল, বরেন্দ্রভূমি বা বারিন্দ, আর নাম্বার 3 হচ্ছে দিয়ারা। স্টুডেন্টস, আমরা এই যে 3টি ভাগ উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল, এই 3টি ভাগ সম্পর্কে আমরা অল্প অল্প জানবো। প্রথমে আমরা জানবো তাল সম্পর্কে। ঠিক আছে? সমগ্র কোচবিহার, জলপাইগুড়ি ও মালদার কিছুটা অংশ নিয়ে কিন্তু এই তাল অঞ্চলটি গঠিত।
আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে যে তাল শব্দের অর্থ কি। তাল শব্দের অর্থ হচ্ছে নিচু জমি। ঠিক আছে, যেহেতু নিচু জমি, তাই এখানে কিন্তু বর্ষাকালে প্রায় বন্যা হয় এবং দুকুল নদীর ছাপিয়ে বন্যা কিন্তু অবশ্যই এখানে প্রায়ই হয়ে থাকে। আচ্ছা, নাম্বার ২ আসবো আমরা বরেন্দ্রভূমি বা বারিক। বরেন্দ্রভূমি কোথায়, 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 কোথায় লক্ষ্য করা যায়? দক্ষিণ দিনাজপুরের কিছুটা অংশ এবং মালদা জেলার কিছুটা অংশ নিয়ে কিন্তু এই বরেন্দ্রভূমি অবস্থান করছে। বরেন্দ্রভূমি কিন্তু উঁচু নিচু ঢেউ খেলানো হতে পারে বা ঢেউ খেলানো হয়। আর এটা প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত। প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত মানে এটা কিন্তু নদী থেকে কিন্তু কিছুটা দূরে গিয়ে অবস্থান করছে। তাই একে আমরা কি বলবো? প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত অংশ হচ্ছে এই বরেন্দ্র ভূমি। আর নাম্বার ৩ আসি দিয়ারা। দিয়ারা কিন্তু মালদা জেলায় যে কালী নদী রয়েছে সেই কালী নদীর দক্ষিণ অংশ কিন্তু দিয়ারা নামে পরিচিত। ঠিক আছে, যেহেতু নদীর এটা একদম কাছে অবস্থিত দক্ষিণ অংশ, নদীর একদম পাশের অংশ, তাই এটা নবীন পলিমাটি দ্বারা কিন্তু এই অঞ্চল গঠিত। হুম, আর তাই এখানে চাষবাস খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে আমরা কি কি জানলাম স্টুডেন্ট? যে উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল কোন কোন জেলায় রয়েছে এবং উত্তরবঙ্গের সমভূমিকে আবার তিনটি প্রধান ভাগে ভাগ করা যাচ্ছে। সেটি হচ্ছে তাল, বারান্দ্রভূমি ও দিয়ারা। এই তিনটি সম্পর্কে আমরা একটু জানলাম। এরপরে আমরা ৩ নম্বরটাতে আসবো। স্টুডেন্টস, এবার আমরা ৩ নম্বর পয়েন্ট রাঢ় সমভূমি অঞ্চল সম্পর্কে বিস্তারিত জানবো। আচ্ছা, তার আগে আমাকে বলো যে তোমরা কখনো পশ্চিমবঙ্গের এমন জায়গায় গেছো যেখানে মাটি লাল? কোথায় বলো? কোথায় গেছো মাটি যেখানে তুমি দেখেছো মাটি লাল? ভেরি গুড। শান্তিনিকেতন, মেদিনীপুরের অনেক জায়গায় মাটি কিন্তু লাল, তাই তো? হ্যাঁ, তাহলে পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া পূর্ব অংশ এবং পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ কিন্তু এই রাঢ় সমভূমি অঞ্চলের অন্তর্গত। ঠিক আছে, এর উৎপত্তি যদি আমরা বলি, এই রাঢ় সমভূমি অঞ্চল কিন্তু নদীগুলি এখানে ল্যাটেরাইট ও লাল মাটি সঞ্চয় করে এই সমভূমি কিন্তু তৈরি করেছে। ঠিক আছে, লাল মাটি দিয়ে তৈরি হয়েছে বলে এই অঞ্চলের নাম কিন্তু রাঢ় অঞ্চল। ঠিক আছে, রাঢ় সমভূমি অঞ্চলের কিছু বৈশিষ্ট্য যদি আমরা বলি, প্রথমেই আসবে এই রাঢ় সমভূমি অঞ্চলের কিন্তু গড় উচ্চতা। গড় উচ্চতা কত? 50 থেকে কিন্তু 100 মিটারের মধ্যে। আর রাঢ় সমভূমি অঞ্চলের ভূমির ঢাল, অর্থাৎ ভূমি কোন দিকে ঢালু, সেটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে রাঢ় সমভূমি অঞ্চলের ঢালু। আর এই রাঢ় সমভূমি অঞ্চলে কিন্তু অসংখ্য ছোট ছোট ঢিপি বা উঁচু নিচু ভূমিভাগ কিন্তু লক্ষ্য করা যায় এবং সমতল ভূমিও রয়েছে, কিন্তু উঁচু নিচু ঢেউ খেলানো ভূমিভাগও কিন্তু এখানে আমরা দেখতে পাই। তাহলে আমরা কি জানলাম? রাঢ় সমভূমি অঞ্চলের কিছু বৈশিষ্ট্য জানলাম, রাঢ় সমভূমি অঞ্চলের কোথায় কোথায় দেখা যায় সেটাও জানলাম, তাই তো? আচ্ছা, তুমি যে শান্তিনিকেতনে গেছো, শান্তিনিকেতন কিসের জন্য বিখ্যাত বলো? শুধু লাল মাটি নয়, তাই তো? ভেরি গুড, রবীন্দ্রনাথ। ওখানে কি রয়েছে? রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, তাই তো? ঠিক। আচ্ছা, এরপরে আমরা আসবো ৪ নম্বর, যেটা হচ্ছে বদ্বীপ সমভূমি। আচ্ছা, দ্বীপ কাকে বলবো আমরা? যখন চারিদিকে জল এবং মাঝখানে স্থল থাকবে তখন আমরা তাকে দ্বীপ বলবো। আর এই যে স্থলভাগটা মাঝখানে, সেই স্থলভাগটা যখন বাংলা অক্ষরের বয়ের মতো দেখতে হয়, ঠিক আছে, তাই কিন্তু এই দ্বীপের নাম কিন্তু রাখা হয়েছে বদ্বীপ সমভূমি। এই বদ্বীপ সমভূমি কিন্তু পশ্চিমবঙ্গের এর যে ভাগীরথী হুগলি নদী রয়েছে সেই নদীর উভয় তীরের মুর্শিদাবাদ, নদিয়া, ২ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ নিয়ে গঠিত এই বদ্বীপ সমভূমি। দেখো, এই অংশে মূলত নদী কিন্তু তার গতিবেগ অনেক কমিয়ে দেয়। তার ফলে যে নদীর নড়িকাকর বা পলি মাটি রয়েছে সেইগুলো ধীরে ধীরে কিন্তু সঞ্চয় হয়। যেহেতু নদীর গতি কম, সেহেতু এই পলি বালি কি খুব জোরে বয়ে যাবে? যাবে না, তাই তো? তার ফলে এগুলো ধীরে ধীরে সঞ্চয় হবে। আর এই ধীরে ধীরে পলি বালি সঞ্চয় হয়েই কিন্তু বদ্বীপ সমভূমির সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আর এবারে আমরা বদ্বীপ সমভূমির কিছু বৈশিষ্ট্য পড়ব। দেখো, বদ্বীপ সমভূমির প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হলো কিন্তু এই অঞ্চল কিন্তু সম্পূর্ণ পলিমাটি দ্বারা গঠিত। ঠিক আছে, তাই এখানে কি হয়? চাষবাস খুবই উন্নত, জনসংখ্যা সমতল বলে প্রচুর জনসংখ্যা, শিল্পও উন্নত, তাই তো? নাম্বার ২, এই অংশ কিন্তু মানে সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু উচ্চতা খুবই কম। কত হয়? সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি যেহেতু অবস্থান করছি আমরা, তাই সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু ১০ থেকে ১৫ মিটারের মধ্যে হয়। আর এই বদ্বীপ সমভূমি অঞ্চলে অসংখ্য হ্রদ, ছোট ছোট জলাভূমি, অশ্বক্ষুরাকৃতির হ্রদ প্রভৃতি কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে,
আচ্ছা, এবারে এই বদ্বীপ সমভূমি যে আমরা পড়লাম, এই বদ্বীপ সমভূমি কিন্তু আবার তিনটি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? উপবিভাগে ভাগ করা যায়। কি কি? মৃতপ্রায় বদ্বীপ, মৃতপ্রায় মানে যে বদ্বীপ মরে গেছে, পরিণত বদ্বীপ আর সক্রিয় বদ্বীপ। এই তিনটি যে ভাগ রয়েছে, এই ভাগ সম্পর্কে আমরা কিছুটা জানবো, অল্প অল্প করে আমরা জানবো। প্রথমেই আসবো আমরা মৃতপ্রায় বদ্বীপ। দেখো, মৃতপ্রায় বদ্বীপ দেখা যায় কিন্তু মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ কিন্তু এই মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল দিয়েই তৈরি। মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল কেন বলছি আমরা? দেখো, নদী কিন্তু এখানে তার মূল গতিপথ হারিয়ে ফেলেছে, বা গতিপথ শাখা নদী হিসেবে আলাদা হয়ে বিচ্ছিন্নভাবে অবস্থান করছে। নদী তার মূল নদী থেকে বিচ্ছিন্নভাবে অবস্থান করছে, ফলে তার কাজ তেমন নেই, ফলে সে প্রায় মরে গেছে, তাই তো? তাই এখানে মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল গঠিত হচ্ছে, অর্থাৎ এর কোনো সঞ্চয়ের কাজ নেই, তাই একে মৃতপ্রায় বদ্বীপ বলা হচ্ছে। পরিণত বদ্বীপ, পরের পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, পরিণত বদ্বীপ। পরিণত বদ্বীপ কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা অংশ নিয়ে গঠিত, এবং সমগ্র হাওড়া, কলকাতা, হুগলি এই অংশগুলো নিয়ে কিন্তু পরিণত বদ্বীপ গঠিত। পরিণত বদ্বীপের জিনিসটা কি? দেখো, এই অংশ নদীগুলি কিন্তু এখনো সক্রিয়ভাবে কিছু কিছু কাজ করে যাচ্ছে, ফলে নদী পলি গঠিত, পলি দ্বারা কিন্তু এখনো পলি সঞ্চয় করে এখনো কিন্তু বদ্বীপ গঠনের কাজ করে চলেছে। সেটা খুব তাড়াতাড়ি না হলেও আস্তে আস্তে কিন্তু করে চলেছে। তাই আমরা একে কি বলবো? পরিণত বদ্বীপ। আর নাম্বার 3 আসবো সক্রিয় বদ্বীপ। সক্রিয় বদ্বীপ মানে যেটা এখন সক্রিয় চলছে, তাই তো? এই অঞ্চলটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে আমরা দেখতে পাই। সুন্দরবন নাম তোমরা সবাই শুনেছো, বিখ্যাত কিসের জন্য বিখ্যাত বলো? ম্যানগ্রোভ অরণ্য, আরো একটা জন্য কিন্তু সুন্দরবন খুবই বিখ্যাত, টাইগার, বাঘ, তাই তো? রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য কিন্তু সুন্দরবন বিখ্যাত। এই সক্রিয় বদ্বীপ কিন্তু সুন্দরবন অঞ্চলে দেখা যায়, ঠিক আছে? যার উদাহরণ কিন্তু আমরা বলতে পারবো সাগরদ্বীপ, ঠিক আছে? খুব ভালো একটা উদাহরণ, সক্রিয় বদ্বীপের উদাহরণ হচ্ছে সাগরদ্বীপ। আচ্ছা, এই অংশে কিন্তু আহ, পলি কিন্তু এখনো জমা হচ্ছে, এবং সেটা কিন্তু নদী নয়, সমুদ্র দ্বারা কিন্তু ভরাট হচ্ছে, ঠিক আছে? সমুদ্রের কিছু কিছু অংশ পলি দ্বারা কিন্তু এখনো ভরাট হয়ে চলেছে, তার ফলে কিন্তু একে আমরা কি বলছি? সক্রিয় বদ্বীপ। তাহলে আমরা কি জানলাম? বদ্বীপ সমভূমি কোন কোন জায়গায় পশ্চিমবঙ্গের রয়েছে, এবং বদ্বীপ সমভূমিকে কিন্তু আবার তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়। মৃতপ্রায়, যেটা প্রায় মরে গেছে, যার কাজ প্রায় বন্ধ। পরিণত মানে অল্প অল্প কাজ করে চলেছে এখন। আর সক্রিয় মানে যেটা এখন রানিং চলছে, তাই তো? আর রাঢ় সমভূমিও পড়লাম। রাঢ় সমভূমি কি পড়লাম? রাঢ় সমভূমি পড়লাম যে কোন কোন অঞ্চল নিয়ে গঠিত, এর কিছু কিছু বৈশিষ্ট্য, এবং ল্যাটেরাইট মাটি ও লাল মাটি সমৃদ্ধ হয়, একে রাঢ় সমভূমি অঞ্চল বলে। ঠিক আছে স্টুডেন্ট, এরপরে আমরা 5 নম্বর যে ভাগটা রয়েছে, সেই উপকূলীয় সমভূমি অঞ্চল, সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত জানবো। আচ্ছা, এবারে আমরা স্টুডেন্ট লাস্টে আসবো 5 নম্বর যেটা, সেটা হচ্ছে উপকূলীয় সমভূমি। আচ্ছা, তোমরা কেউ আমাকে বলো তো যে উপকূলীয় অঞ্চল বলতে কোন অঞ্চলগুলোকে বোঝায়? উপকূলীয় অঞ্চল বলতে কোন অঞ্চলগুলোকে বোঝায়? ভেরি গুড, সমুদ্রের তীরবর্তী বা সমুদ্রের পাশের অঞ্চলগুলিকে উপকূলীয় অঞ্চল বলে। আচ্ছা সায়ন, তুমি বলো, আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু এই উপকূল অঞ্চলের একটা তীরে একটা খুব ভালো, বা আমরা প্রায়ই যাই এমন একটা ঘোরার জায়গা রয়েছে, ঠিক আছে? কি বলতো তার নাম, জানো? দীঘা, ভেরি গুড। তাহলে দীঘা কিন্তু এই উপকূলীয় সমভূমিতে মধ্যেই পড়ছে, ঠিক আছে? দীঘা তাহলে কোথায় পড়ছে? মেদিনীপুরের মধ্যে পড়ছে। তাহলে আমরা উপকূলীয় সমভূমির অবস্থানটা জানি। পূর্ব মেদিনীপুরের হলদি থেকে উড়িষ্যার সীমানা পর্যন্ত উপকূল বরাবর অঞ্চল হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। তোমরা ছবিটা একটু দেখো, ছবিতে দেখো একদম নিচের দিকে যে অ্যাশ কালারের অংশটা রয়েছে, তার নিচে লেখা রয়েছে দেখো উপকূলীয় সমভূমি অঞ্চল, ঠিক আছে? এই অ্যাশ কালারের অংশটাই কিন্তু উপকূলীয় সমভূমি অঞ্চল পশ্চিমবঙ্গের, ঠিক আছে? এই উপকূলীয় সমভূমি অঞ্চল কিভাবে সৃষ্টি হয়েছে? দেখো, নদীর সঞ্চয় এবং বঙ্গোপসাগর উপকূল থেকে বায়ুবাহিত বালি দ্বারা কিন্তু এই অঞ্চল গঠিত হয়েছে। আচ্ছা, তোমরা দীঘায় তো গেছো, তাই তো? দীঘার সমুদ্রের পাড়ে দেখবে অসংখ্য বালি, শুধু সমুদ্রের পাড়ে না, কিছুটা উপরেও দেখবে পুরো বালি, উপরে উপরিভাগটা। এই বালি কিন্তু কেন জানো এত বালি? এই বালি কিন্তু বায়ু দ্বারা বাহিত হয়ে কিন্তু ধীরে ধীরে বছরের পর বছর জমে স্তর হয়ে
এই অঞ্চল কিন্তু গঠিত হয়েছে। ঠিক আছে? আর উপকূলীয় সমভূমি অঞ্চলের যদি বৈশিষ্ট্য বলি আমরা, এর যে চওড়াটা, এই উপকূল সমভূমির যে অংশটা সেটা 5 থেকে 10 কিমি মতো চওড়া হয় এবং প্রায় 50 কিমি মতো দীর্ঘ হতে পারে কিন্তু। ঠিক আছে? অসংখ্য বালিয়াড়ি দেখা যায় কিন্তু এই অংশে। আর এই বালিয়াড়িগুলো কখনো কখনো কোনো জায়গায় 15 কিমি মতো উঁচুও হয়। আবার এই বালিয়াড়িগুলোর মাঝখানে কিন্তু জলাভূমিও লক্ষ্য করা যায়। ঠিক আছে? তাহলে স্টুডেন্ট আমরা কিন্তু পশ্চিমবঙ্গের পর্বত, মালভূমি এবং সমভূমি সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা জানলাম। ঠিক আছে? এর পরের সাইটে আমরা জানবো এই পশ্চিমবঙ্গের পর্বত, মালভূমি এবং সমভূমির যে কিছু কিছু পার্থক্যগুলো, সেগুলো কিন্তু আমরা জানবো। এবারে স্টুডেন্ট আমরা এতক্ষণ যে পশ্চিমবঙ্গের পর্বত, মালভূমি, সমভূমি সম্পর্কে জানলাম, এই যে বিষয়গুলো জানলাম সেগুলোই থেকে কিন্তু এই পর্বত, মালভূমি ও সমভূমির পার্থক্য বা তুলনা কিন্তু আমাদের একটু হলেও জানতে হবে। ঠিক আছে? প্রথমে আমরা আসবো অবস্থানগত পার্থক্য, অর্থাৎ পর্বতের অবস্থান, মালভূমির অবস্থান এবং সমভূমির অবস্থান কোথায় কোথায় রয়েছে। আমরা আগেই পড়েছি পর্বতের অবস্থান কোথায়। শিলিগুড়ি বাদে সমগ্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির কিছুটা অংশ কিন্তু পর্বত। আর মালভূমি সমগ্র পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমের অংশ কিন্তু এই মালভূমির অন্তর্গত, তাই তো? তাহলে সমভূমিটা কোথায় রয়েছে স্টুডেন্ট, তোমরাই বলো। ভেরি গুড। এই পর্বত আর এই মালভূমি বাদ দিয়ে কিন্তু সমগ্র অংশ কিন্তু পশ্চিমবঙ্গের সমভূমি নামেই পরিচিত। ঠিক আছে, এবারে আসবো আমরা এই পার্থক্যগুলো উৎপত্তি অনুসারে কি পার্থক্য। আমরা কিন্তু আগে আলোচনা করেছিলাম পর্বতের উৎপত্তি কি হয়েছে। আমাদের এই যে পর্বত পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু হিমালয়ের একটা অংশ, তাই তো? তাহলে তেথিস সাগরের পলি ভাঁজ খেয়েই কিন্তু আমাদের এই পর্বত সৃষ্টি হয়েছে। মালভূমি কিভাবে সৃষ্টি হয়েছে? প্রাচীন আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলার ক্ষয়কাজের ফলে কিন্তু মালভূমির সৃষ্টি হয়েছে। এবারে আমরা আসবো সমভূমির কি সৃষ্টি হয়েছে, সমভূমির সৃষ্টি কিভাবে হয়েছে। সমভূমির সৃষ্টি কি হয়েছে তুমি বলো। এটা এক্ষুনি আমি আলোচনা করেছি সমভূমির সৃষ্টি কিভাবে হয়েছে। ভেরি গুড। সমভূমির সৃষ্টি হয়েছে পলি সঞ্চয়ের ফলে। একদম পলি সঞ্চয়ের ফলেই কিন্তু সমভূমি অঞ্চলের সৃষ্টি হয়েছে। এর ফলে গঠন ও বৈশিষ্ট্যগত যদি কিছু পার্থক্য আমরা দেখি, সেটা হবে পর্বতের ক্ষেত্রে পাললিক শিলা আহ, গঠিত উঁচু এবং উঁচু ভূভাগ দেখা যায়। অসংখ্য শৈলশিলা দেখা যায়। আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত মালভূমি প্রায় ভূমির আকারে এখানে অবস্থান করে এবং ছোট ছোট পাহাড় এখানে লক্ষ্য করা যায়। আচ্ছা সাহেব, তুমি বলো যে এই মালভূমি অঞ্চলে কটা গুরুত্বপূর্ণ পাহাড়ের নাম। অযোধ্যা পাহাড়, মামা ভাগ্নে পাহাড়, বাঘমুন্ডি পাহাড়, বেলপাহাড়ি পাহাড়। ভেরি গুড। এই তো তুমি আমার ক্লাসটা মন দিয়ে শুনেছো। আচ্ছা, সমভূমি অঞ্চল কিন্তু এই বৈশিষ্ট্য বা গঠনগত বৈশিষ্ট্য হচ্ছে পলি মাটি দ্বারা কিন্তু সমগ্র সমভূমি অঞ্চল গঠিত। আর এই পলি মাটি দ্বারা কিন্তু গঠিত হওয়ায় এখানে জমি কিন্তু বা মাটি কিন্তু খুবই উর্বর, বা চাষবাসের পক্ষে কিন্তু খুবই ভালো হয়, তাই তো? হ্যাঁ, এখানে যাতায়াত ব্যবস্থারও খুব সুবিধা রয়েছে। আচ্ছা, এরপরে আসবো আমরা গড় উচ্চতা, অর্থাৎ পাহাড়, পর্বত বা মালভূমি ও উচ্চতা অনুযায়ী তাদের পার্থক্যটা দেখব। আমরা কি পড়েছি? 600 থেকে 300 মিটারের মধ্যে সেটা থাকলে তাকে আমরা বলবো পর্বত। আচ্ছা, আর মালভূমি কি বলেছিলাম? মালভূমি সায়ন বলো। ভেরি গুড। সাধারণের তুলনায় উঁচু জায়গা, অর্থাৎ যে জায়গাটা 600 মিটারের নিচু হবে তাকে আমরা কি বলবো? মালভূমি। আর সমভূমি কাকে বলবো? 300 মিটারের নিচু অংশকে আমরা কি বলবো? সমভূমি, তাই তো? তাহলে তোমরা বুঝতেই পারছো পাহাড়, মালভূমি, সমভূমির উচ্চতা অনুযায়ী পার্থক্যটা কি। এবারে গুরুত্ব, দেখো পর্বতে কৃষি কিন্তু ভালো হয় না, তাই তো? কিন্তু সেখানে আবার চা ভালো হয়, আবার পর্যটনও ভালো হয়। উল্টো দিকে আমাদের সমভূমিতে কিন্তু খুব ভালো উর্বর মাটি আছে, তার ফলে এখানে কিন্তু খুব ভালো চাষবাস হয়। কৃষিতে কিন্তু খুব উন্নত, কিন্তু শিল্পে কিন্তু অতটা উন্নত নয়। ঠিক আছে? চা চাষেও কিন্তু অতটা উন্নত নয়, বা চা চাষ হয় না। আর পার্বত্য অঞ্চলেই কিন্তু চা চাষ হয়। আচ্ছা তুমি বলো, দার্জিলিং এ চা কিন্তু পৃথিবী বিখ্যাত, তাই তো? তুমি সেখানে গেছো দার্জিলিং এর চা, কখনো দেখেছো দার্জিলিং গিয়ে চা বাগান?
ভেরি গুড, তুমি দেখেছো তাই তো। দার্জিলিং এর চা কিন্তু খুবই পৃথিবী বিখ্যাত, এবং সারা বিশ্বেই কিন্তু এর একটা সুনাম রয়েছে, যার ফলে দার্জিলিং এর চা কিন্তু সারা বিশ্বে ভারত থেকে কিন্তু রপ্তানি করা হয়। ঠিক আছে স্টুডেন্ট। আচ্ছা, আর দেখো, মালভূমি অঞ্চলে দেখো, অনুর্বর মাটির কারণে কৃষি কিন্তু মাঝারি ধরনের হয়। পর্বতে যেমন একদমই হয় না, অনুন্নত, সমভূমিতে যেমন প্রচুর পরিমাণে হয়, কিন্তু মালভূমিতে মাটি কিন্তু অতটা উর্বর নয়। ঠিক আছে, লাল মাটি থাকে, তাই অতটা উর্বর নয়, কিন্তু সেখানে খুব সামান্য পরিমাণে কৃষিকাজ হয়। তাহলে এই হলো আমাদের টোটাল পর্বত, মালভূমি ও সমভূমির পার্থক্য। ঠিক আছে, এর পরের স্লাইডে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তৈরি করেছি, যেটা তোমাদের আমি দেখাবো, যেগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে স্টুডেন্ট। এখন আমরা এতক্ষণ যা বিষয়গুলো পড়লাম বা জানলাম, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্যই তৈরি করেছি। পারলে তোমরা এগুলো খাতায় নোট ডাউন করতে পারো। ঠিক আছে, আর উত্তরগুলো আমাকে বলার চেষ্টা করবে। যদি না পারো আমি আবার বলে দেবো, তাই এগুলো কিন্তু একটু মন দিয়ে শুনবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা সাহেব, তুমি বলো পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি? সান্দাকফু, তাই তো? ভেরি গুড। আচ্ছা, সান্দাকফু বাদেও কিন্তু আরো কয়েকটি শৃঙ্গ রয়েছে, যেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেগুলো কি কি? একটার নাম বলো। ফালুট। বাহ, ভেরি গুড, তুমি তাহলে ক্লাসটা শুনছো। আচ্ছা, তাহলে পশ্চিমবঙ্গ উচ্চতম শৃঙ্গের নাম হলো সান্দাকফু। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, তরাই ও ডুয়ার্সকে পৃথক করেছে কোন নদী? বলো, তরাই ও ডুয়ার্সকে পৃথক করেছে কোন নদী? ভেরি গুড, তিস্তা নদী। এই তিস্তা নদী কিন্তু উত্তরবঙ্গের প্রধান নদী। ঠিক আছে, এবং উত্তরবঙ্গের কিন্তু ত্রাসের নদীও বলা হয় এই তিস্তা নদীকে। ঠিক আছে, তিস্তা নদী কিন্তু দুটি অংশকে ভাগ করেছে। কি কি অংশ ভাগ করেছে বলো? তিস্তার পশ্চিমাংশ এবং পূর্বাংশ দুটি ভাগ আছে। সেই ভাগ দুটি কি কি তুমি বলো? একটু আগেই আমরা পড়ে এসেছি এটা। একটা তরাই আর একটা ডুয়ার্স, তাই তো? ঠিক আছে, এখান থেকেই দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, তরাই শব্দের অর্থ কি? তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে। তার কারণ এটা কিন্তু একদম পর্বতের পাদদেশে রয়েছে, তাই এই অঞ্চলটা কিন্তু স্যাঁতসেঁতে। ঠিক আছে, ভালো করে এটা খাতায় নোট ডাউন করবে, তরাই শব্দের অর্থ কিন্তু স্যাঁতসেঁতে। আচ্ছা, এর পরে আসছি আমরা, ডুয়ার্স শব্দের অর্থ কি? ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দরজা। আর এই দরজা কেন বলা হয় ডুয়ার্সকে, সেটার কিন্তু একটা কারণ রয়েছে। সেই কারণটা বলো তুমি, সায়ন। কোথাকার যাওয়ার প্রবেশদ্বার এই ডুয়ার্স? ভেরি গুড, ভুটান। তাহলে ভুটানে যাওয়ার প্রবেশদ্বার কিন্তু এই ডুয়ার্স, তাই ডুয়ার্সের অপর নাম দরজা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তার আগে আমাকে বলো তো, মালভূমি অঞ্চলে কোন কোন জেলা রয়েছে, বা কোন কোন জেলা নিয়ে মালভূমি অঞ্চল গঠিত হয়েছে? তুমি বলো। ভেরি গুড, পুরুলিয়া আর বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ। ভেরি গুড, এই অঞ্চলগুলো নিয়ে কিন্তু মালভূমি অঞ্চল তৈরি হয়েছে, তাই তো? আর তাহলে মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, বা সর্বোচ্চ অংশের নাম কি? বলো। ভেরি গুড, অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু, তাই তো? এই মালভূমি অঞ্চলে কিন্তু আরো অনেক ছোট বড় পাহাড় রয়েছে। গোর্গাবুরু তো সব থেকে উঁচু শৃঙ্গ, সেটা ঠিক আছে, আরো কিন্তু অনেক ছোট বড় পাহাড় রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য দুটো একটা নাম বলো তোমরা। মামা ভাগ্নে পাহাড়, ভেরি গুড। বেলপাহাড়ি পাহাড়, খুব ভালো। পাখি পাহাড়, বাঘমুন্ডি পাহাড়, ভেরি গুড। আচ্ছা, এরপরে আমরা আসছি দেখো, ভারত ও নেপালের সীমানা ভাগ করেছে কোন শৈলশিরা? খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ নেপাল আমাদের প্রতিবেশী দেশ, এবং ভারত এবং নেপাল এর মধ্যে কিন্তু একটা আন্তর্জাতিক বর্ডার রয়েছে, এবং সেই বর্ডারটা কিন্তু কোন একটা শৈলশিরা দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই অবস্থিত। কি বলো সেই অংশটার নাম? মনে নেই, তাই তো? একটু মনে করে দেখো, আমি পড়িয়েছি কিন্তু, মনে করো একটু। ভারত ও নেপালের সীমানা ভাগ করেছে কোন শৈলশিরা? ওই শৈলশিরাটা দ্বারাই কিন্তু ভারত আর নেপাল দুটি অংশে ভাগ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এই শৈলশিরাটার নাম হচ্ছে সিঙ্গালীলা শৈলশিরা। ঠিক আছে, এই সিঙ্গালীলা শৈলশিরাই কিন্তু আমাদের এই সান্দাকফু, ফালুট, এগুলো কিন্তু অবস্থিত।
ঠিক আছে। আচ্ছা, এর পরের কোশ্চেন দেখো, দার্জিলিং শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বলো। মনে পড়ছে? মনে পড়ছে না। আমি একটু হিন্টস দেই তাহলে। যেখানে আমরা দার্জিলিং এ সূর্যোদয় দেখি, সূর্যোদয় দেখি দার্জিলিং এ গিয়ে, সেই জায়গাটা কি নাম? মনে করো। ভেরি গুড, টাইগার হিল। তাহলে দার্জিলিং শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু টাইগার হিল। ঠিক আছে। আচ্ছা, এই যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু সবই 1 নম্বরের কোশ্চেন। ঠিক আছে। এগুলো বাদেও কিছু বড় কোশ্চেন বা বড় 2 নম্বর 3 নম্বর কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো যেমন পর্বত ও সমভূমির মধ্যে পার্থক্য। ঠিক আছে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল সম্পর্কে তুমি কি জানো, সেটা বলতে বললো। বা পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল কিভাবে তৈরি হয়েছে, বা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত। এগুলো কিন্তু 2 নম্বরের কোশ্চেন আসলেও আসতে পারে। ঠিক আছে। আচ্ছা স্টুডেন্ট, তাহলে আমরা এই যে বিষয়টা এইখানেই শেষ করছি। আমরা তাহলে কি কি জানলাম? আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ, অবস্থান, সীমানা। ঠিক আছে। আর আজকে আমরা কি জানলাম? যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কে, অর্থাৎ পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি সম্পর্কে কিন্তু আমরা বিষয়তে জানলাম। আচ্ছা, এর পরের ক্লাসে আমরা কিন্তু এই পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই একটা অংশ, যে পশ্চিমবঙ্গের নদ নদী, সেটা সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে। তাহলে আজকের জন্য সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।